মিনিমাম না জানলে নয় আর কি এরকম। হ্যাঁ, কিন্তু ভেন্টিলেটর জানার আগে আমাদের এগুলো একটু দেখবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে অক্সিজেনের পোর্টগুলো ক্রস চেক করবেন, তারপরে এই যে ব্যাটারির ব্যাকআপ সিস্টেম চালু আছে কিনা, চার্জিং। হ্যাঁ, আর এই যে অ্যালার্ম দিচ্ছে, কালার কোডগুলো বুঝতে হবে এটা কি কালার দিচ্ছে, এখানেও দেখাচ্ছে কিন্তু দুইটা রেড দুইটা ইয়েলো। রেড মানে কি যে এখনই এটাকে আইডেন্টিফাই করে এটাকে এখনই মানে সলভ করতে হবে, ঠিক আছে। রেড মানে এখনই, কোনো টাইম নাই, উইদাউট ডিলে। আর এটা ধরেন যে আপনি একটু সময় হতে পারেন দুই এক মিনিট, কিন্তু এটা কি ইনস্ট্যান্টলি সলভ করতে হবে, তাই না। রেড কালার যেহেতু, এর সাথে আপনাকে পেশেন্টের দিকে তাকাইতে হবে, ভেন্টিলেটরে দেখার আগে পেশেন্টের দিকে তাকাইতে হবে কীরকম থাকতে পারে, যে টিউবগুলো ঠিক আছে কিনা, তাই না। অনেক সময় ডিসকানেক্টেড থাকে, টিউব বাইট করে থাকে পেশেন্ট, হ্যাঁ, বা পেশেন্টের এটা ডিসপ্লেস হয়ে যেতে পারে। মেশিন যখন দেখলেন যে অ্যালার্ম দিচ্ছে, মেশিনকে টাচ করার আগে পেশেন্ট দেখতে হবে, ঠিক আছে। এটাকে পেশেন্ট প্রায়োরিটি আগে। অনেক সময় মেশিন ভুলভাল রিডিং দিতে পারে, পেশেন্টের দিকে তাকাবেন। যেমন এই পেশেন্ট, এটা কি অ্যালার্ম দিচ্ছে, কিন্তু পেশেন্ট অ্যাপারেন্টলি দেখতে কেমন, তার কোনো ডিস্ট্রেস নাই, সে কিন্তু নর্মালি আছে, তাই না। তার মানে আপনি এখন মেশিনে আসবেন, যে পেশেন্ট যখন দেখেন যে রেস্টলেস আছে, অস্থিরতা আছে, তাহলে পেশেন্টকে সেট করবে। তখন কি করতে হবে, আপনি সার্কিট ডিসকানেক্ট করবেন, করে বেন সার্কিট বা আম্বুতে নেবেন। পেশেন্টের লাইফ সেভ করালো ইম্পর্টেন্ট বেশি, মেশিনকে ঠিক করা টাইম পাবেন আপনি। তাহলে এখন মনে হচ্ছে যে পেশেন্ট সার্কিট ঠিক আছে, অ্যাপারেন্টলি সে লুকিং হেলদি, মানে ডিস্ট্রেস নাই। তারপরে আমরা এখানে আসি, এখন দেখেন যে এখানে অ্যালার্ম দিচ্ছে, যে অনেক সময় এরকম থাকতে পারে, অ্যালার্ম তো দিচ্ছে, এখন ভেন্টিলেটর টু ভেন্টিলেটরের স্ক্রিন ভিন্ন হবে, কিন্তু এখানে দেখেন অ্যালার্ম দিচ্ছে, আপনি এখানে দেখেন তাহলে বের হয়ে চলে আসছে কি আছে লেখা, এমবি হাই মানে মিনিট ভেন্টিলেশন, রেট হাই মিনিট, আবার টাইডাল ভলিউম হাই। তাহলে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, যে মিনিট ভেন্টিলেশনটা হলো কি একজন মানুষ প্রতি মিনিটে কতটুকু তার শ্বাস প্রশ্বাস মানে বাতাস ঢুকবে আর বাতাস বের হবে, এটা হলো মিনিট। 1 মিনিটে কতটুকু টাইডাল ভলিউম ঢুকতেছে বের হচ্ছে, মিনিট ভেন্টিলেশন। আর আরেকটা হলো টাইডাল ভলিউম, এটা হলো একটা ব্রেথে কতটুকু যাচ্ছে। দুইটা জিনিস একই, একটা শ্বাসে কতটুকু যাচ্ছে বের হচ্ছে, এটা হলো টাইডাল ভলিউম, যেটা বিটি দিয়ে দেখাচ্ছে। আর এমবি হলো 1 মিনিটের হিসাব। তাহলে এটার সাথে আপনি যদি রেসপিরেটরি রেট গুণ করেন, এক ব্রেথে নিচ্ছে ধরেন 400, ঠিক আছে, রেসপিরেটরি দেওয়া হচ্ছে 15টা, তাহলে 4 15 60 মানে 6 লিটার হবে, ঠিক আছে। এখন এটা অ্যালার্ম দিচ্ছে মানে কি এমবি হাই, রেসপিরেটরি টাইডাল ভলিউম হাই। তাহলে আমরা এখানে কিন্তু আবার দেখাবে, দেখেন এখানে দুই রকমেরই আছে। এটা হলো আমরা যারা ভেন্টিলেটর ডিল করে, আপনি হইতে পারেন, ডাক্তার হইতে পারে, বা অনেক সময় কি রেসপিরেটরি থেরাপিস্ট হইতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে ডাক্তাররা ইয়া করে, এটা কিন্তু আসলে করে কি মেশিন চালায় কে, থেরাপিস্ট, যারা রেসপিরেটরি থেরাপিস্ট, ডাক্তার লাগে না। তাহলে এখানে হলো সেট করে দেওয়া মানে ইনপুট বলা যায়, আর এটা হলো কি আউটপুট। যেমন এখানে টাইডাল ভলিউম 350, মিনিট ভেন্টিলেশন 10, রেসপিরেটরি রেট 27। হ্যাঁ, তো এটার একটু নর্মাল রেঞ্জও জানা লাগবে, ঠিক আছে। যেমন টাইডাল ভলিউম 395 নিচে, এটার একটা নর্মাল রেঞ্জ আছে 360 থেকে 480, এর মধ্যে রাখলে আমরা বুঝি যে না এটা ঠিক আছে, এডুকেট, ঠিক আছে। এখন 400, এটা কিন্তু 400-এর মধ্যে আছে, কিন্তু তারপরে অ্যালার্ম দিচ্ছে 400, মানে খুব বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে এরকম না। হ্যাঁ, মানে এখানে দেখাচ্ছে বেশি, এটা কেন তাহলে অ্যালার্ম দিচ্ছে না, সংখ্যায়ও কম, মানে নর্মাল রেঞ্জের মধ্যে আছে, কিন্তু অ্যালার্ম দেখাচ্ছে বেশি, মেশিন দেখাচ্ছে বেশি। এটা কেন হইতে পারে, আছে তো নর্মালের মধ্যেই, মাঝে মধ্যে একটু বেশি হয়, কিন্তু আসে তো নর্মালের মধ্যে, কিন্তু দেখাচ্ছে বেশি। মেশিনের প্রবলেম হইতে পারে। আবার এই যে আমাদের ইনচার্জ জানে অ্যালার্ম সেটিং, এই যে দেখেন অ্যালার্ম সেটিং মানে কখন অ্যালার্ম দেবে, এটা আপনার হাতে সেট করে দিবেন। আমরা গড়ির অ্যালার্ম টাইম করে দিই না, যে 6টার সময় উঠবো, 7টার সময় উঠবো, যে সময় যে টাইম দেয় ওইভাবেই তো সে অ্যালার্ম দেবে, এখানেও সে ওইভাবে অ্যালার্ম দেবে। এখানে দেখেন এই যে টাইডাল ভলিউম ম্যাক্স দেওয়া আছে 300, এটা ম্যাক্সিমাম 300 দেওয়া আছে, মানে 301 হলে অ্যালার্ম দিবে, কিন্তু আমরা তো জানি 480 পর্যন্ত নর্মালি হবে। তাহলে আমরা দেখি এটাকে বাড়াই, 500 করলাম, দেখি টাইডাল ভলিউমের অ্যালার্ম কিন্তু আর আসতেছে না, মিনিট ভেন্টিলেশনটা আসতেছে। আমরা রেসপিরেটরি রেটটা দেখি, মিনিট ভেন্টিলেশনও আছে এখানে। মিনিট ভেন্টিলেশন মানে আমরা একটু 10 করে দেই, নর্মাল হলো 6 লিটার তো এভারেজ, তার 2 লিটার কম হবে বেশি হবে, মানে যে কোনো অ্যালার্মের হলো যে প্লাস মাইনাস 10% বা 2 হিসাবে করতে পারেন। আমরা
বা এটা আর একটু বেশি রাখতে হবে, 11 করে চলে গেছে, কিন্তু আর অ্যালার্ম নাই। তাহলে এখানে এই যে অ্যালার্ম সেটিং এর মধ্যে আপনি দেখবেন যে এটা ম্যাক্সিমাম মিনিমাম সেট করা আছে কিনা। হ্যাঁ, যেমন ম্যাক্সিমাম রেট 18 দেওয়া, 18 তো নর্মালি, ম্যাক্সিমাম আমরা 35 পর্যন্ত অ্যালো করবো, 35। এই যে রেসপিরেটর রেট এরিয়াও চলে গেছে, ঠিক আছে। দেখেন রেড কালার কিন্তু চলে গেছে। বাকি আছে আরেকটা জিনিস, হলুদ রয়ে গেছে, টারবাইন ইনটেক ফিল্টার। টারবাইন হলো এর ভিতরে একটা মিক্সার আছে। হ্যাঁ, এই যে এটা দিয়ে কি আসতেছে, অক্সিজেন। আবার এখানে পোর্ট তো আপনার 3টা, তাই না? এখানে এই যে মেডিকেল এয়ার, কিন্তু এইটার মধ্যে তো হ্যাঁ অনেক, হ্যাঁ কিছু কিছু মেশিন আছে যে 2টাই নিত, ওই যে এয়ারটার মধ্যে কোভিডিয়ানে আছে। তাহলে ওর জন্য এয়ার লাগে কিনা, লাগে না? ওর জন্য এয়ার লাগে কিনা, যেমন এই যেটা কি অক্সিজেন 50%, মানে কি এই 50% বলতে কি বোঝাচ্ছে, মানে এই যে টাইডাল ভলিউম মানে কি বাতাস, সেটার মধ্যে অক্সিজেন আছে, এয়ার আছে, তাই না? এই 50% অক্সিজেন মানে কি, যে বাতাসটা যাবে পেশেন্টের ভিতরে, মানে যে টাইডাল ভলিউমটা যাবে তার 50% হলো অক্সিজেন, আর বাকিটা অক্সিজেন ফ্রি। তাহলে এখন এইটা দিয়ে যা আসতেছে এটা তো 100% অক্সিজেন আছে, এখানে তো বাড়ানো কমানোর সুযোগ নাই। এখানে এই মেশিনের ভিতরে আইসা সেটা পার্সেন্টেজটা চেঞ্জ হয়, আপনি যেই পার্সেন্টেজ দিবেন সেটা 50% থাকবে, আর বাকি 50% এই যে দেখেন এই পাশ দিয়ে এই যে এরকম থাকে, এখান থেকে সে বাতাস টেনে নেয়, এই এনভায়রনমেন্ট থেকে বাতাস টেনে নেয় অক্সিজেন, ঠিক আছে। তাহলে এইখানে ওই যে মিক্সচারটা মানে যে মিক্স করবে ওইটার মধ্যে অনেক সময় ধুলাবালি জমে যায়, ওইটাকে বলে টারবাইন। হ্যাঁ, টারবাইন তো যেটা চাকা ঘুরে বলে না, যেগুলো তো টারবাইন দেখি, তাহলে ওইটা ওই সেই জিনিসটাই মানে কাজ করতেছে না, মানে ইনটেকটা সে মিক্সচারটা ঠিক মতো করতে পারতেছে না, ঠিক আছে। আরেকটা কিভাবে বোঝা যাবে, দেখেন আমরা 50 দিচ্ছি, হ্যাঁ এখানে দেখাচ্ছে 48, আপনি যা দিচ্ছেন না, লিক না, এটা অক্সিজেন, দেখেন লিক আলাদা আলাদা দেখাচ্ছে, লিক 0। তাহলে এখানে কি 47, আপনি দিচ্ছেন তো 50, 3% তো কম যাচ্ছে, আপনি সেট করে দিলেন যাওয়ার জন্য 50, কিন্তু যাচ্ছে 47, 3% কম যাচ্ছে। তাহলে ওই আপনি যা ইনফরমেশন দিতে চাচ্ছেন মেশিনকে, সে মেশিন ওই মতো কাজ করতে পারে না, কারণ এটা বোঝাচ্ছে যে আপনার ভিতরে যে ফিল্টারটা আছে এটা চেঞ্জ করতে হবে, কিন্তু এটা ওইটার মতো রেড না, ওইগুলো যেরকম রেড ছিল, হ্যাঁ আপনি একটু সময় নেন, কিন্তু ওই যেটা রেড ওইটাকে তখনই ইয়া করা লাগতো। আছে, একটু বেলুনটা ডিফ্লেক্ট করেন। এখন এইখানে আমি দেখালাম যে আমি নিজে অ্যালার্ম সেট চেঞ্জ করে দিলাম, এখন হইতে পারে লিকেজ থাকতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু ওইটা খুলে দেন, বাতাসটা পুরো। হ্যাঁ হ্যাঁ, টাইডাল ভলিউম যদি বলি তাহলে টাইডাল ভলিউম হলো মানে 6 to 8 ml পার কেজি প্রেডিক্টেড বডি ওয়েট, আইডিয়াল বডি ওয়েট, অ্যাকচুয়াল বডি ওয়েট না। যেমন একটা মানুষ চিকন হইতে পারে, মোটা হইতে পারে, ঠিক আছে। এখন টাইডাল ভলিউম ওই চিকন মোটার উপর নির্ভর করবে না, নির্ভর করবে হাইটের উপরে। মানে আমরা বলি না যে আপনার আইডিয়াল বডি ওয়েট এত হওয়া উচিত, আপনার হাইট কত, বিএমআই দেখি না আমরা, তো ওইরকম আর কি কাছাকাছি, যে একটা মানুষ লম্বা হলে তার একটু ওজন বেশি হলে অসুবিধা নেই, কারণ বডি হাইটের সাথে ওয়েট অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে ওই প্রেডিক্টেড বডি ওয়েটটা মানে নির্ণয় করা হলো হাইট থেকে। তাহলে অ্যাভারেজ হলো বাংলাদেশের গড়পড়তা সব মানুষের, মানে মেইলের ক্ষেত্রে 60, বাংলাদেশের মানুষের যে অ্যাভারেজ হাইট, ওই অ্যাভারেজ হাইট অনুযায়ী আইডিয়াল বডি হলো 60 কেজি, ফিমেলের 4 কেজি কম, 54 বা 56। তাহলে আমরা যা কিছু হিসাব করি কিন্তু 60 কেজি করে। আপনারা তো যেগুলো পড়ে আসছেন দেখবেন যে কোনো ফ্লুইডের হিসাব বা সল্টের হিসাব, হ্যাঁ বা যে কোনো কিছু হিসাব কিন্তু 60 দিয়েই করে, 60 ইন্টু সামথিং এরকম আর কি, যে বডি ওয়েটকে আইডিয়াল বডি ওয়েট দ্বারা 60। তাহলে আমরা বলছিলাম যে প্রতি কেজির জন্য 6 থেকে 8 ml হবে টাইডাল ভলিউম। তাহলে 60কে 6 দিয়ে গুণ করেন, 60কে 8 দিয়ে গুণ করেন, তাহলে যে রেঞ্জটা আসবে 360 আর 6 8 48 480। এই জন্য বললেন যে তার টাইডাল ভলিউমের অ্যাভারেজ রেঞ্জ হলো 360 থেকে 480। এখন আবার অ্যালার্ম দিচ্ছে, মিনিট আবার এমবি হাই দেখাচ্ছে, হ্যাঁ এই যে এখানেও দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। আবার এখানে দেখেন যে এইখানেও কালার কোডের 3 রকমের আছে, সবুজ মানে অ্যাকসেপ্টেবল, এই যে রেড হয়, আবার কি হয়
হলুদ হয়ে যায়। এখানে রেসপিরেটরি রেটটা আসে আপার রেঞ্জে চলে যাচ্ছে। আমরা 35 পর্যন্ত অ্যালো করবো, কিন্তু এটা কি তাও বেশি। এখন এই মিনিট ভেন্টিলেশন হাই হচ্ছে রেসপিরেটরি রেটের জন্য। রেসপিরেটরি রেট বেশি নিচ্ছে কি, তাহলে প্রতি মিনিটে তাহলে বারবার শ্বাস নেবে, বেশি নিচ্ছে। তাহলে এই রেসপিরেটরি রেট বেড়ে যাওয়া মানে পেশেন্ট কাম অ্যান্ড কোয়াইট না। পেশেন্ট হয়তো কি আপনি চাচ্ছেন যে সে কুল থাকুক, কাম থাকুক। আমরা নর্মালি কয়টা ব্রেথ নেই? 12 থেকে 18টা বা 10 থেকে 20টা, কিন্তু উনি ব্রেথ নিচ্ছে, এই পেশেন্ট ব্রেথ নিচ্ছে 32টা, কিন্তু আমি সেট করে দিয়েছিলাম কয়টা এখানে? 16টা। তাহলে বেশি নিচ্ছে, তো আপার রেঞ্জে নিচ্ছে। তাহলে এটা আপনাকে বোঝাচ্ছে যে পেশেন্টের রেট কমাইতে হবে, তাকে কাম অ্যান্ড কোয়াইট করতে হবে, তাকে সিডেশনের লেভেল বাড়াইতে হবে। সিডেশন যদি না পায়, সিডেশন দিতে হবে। এখানে এখন দেখেন যে এটা আবার রেট দেখাচ্ছে, এই যে লিকেজ 10% বা 12% লিকেজ দেখাচ্ছে। হ্যাঁ, এখন এটা আপনি দেখার পরে আপনার মাথায় থাকতে হবে যে লিকেজ কোথায় হচ্ছে। এদিক দিয়ে হইতে পারে, হ্যাঁ, যেমন এটাও লিকেজ দেখাইতে পারে, ডিসকানেক্টেড হতে পারে, এটাও লিকেজ থাকতে পারে, ডিসকানেকশন দেখাবে। হ্যাঁ, তাহলে ডিসকানেক্টেড থাকলে কি, পেশেন্ট যদি না থাকে, তার নিজস্ব ইফোর্ট না থাকে, তার তো তার এপনিয়াতে চলে যাবে, ডাউন হবে, অ্যারেস্টে যাবে। এই যে ডিসকানেক্টেড দেখাচ্ছে, তাহলে ডিসকানেক্টেড যেখানে যেখানে হয় এখানে হবে। এইচএমই ফিল্টার অনেক সময় আমরা নেবুলাইজ করতে গিয়ে ভুলে ফেলে যাই, দেখা যায় ডিসকানেক্ট থাকে। অথবা সাকশন দেওয়ার আগে পরে এরকম বেলুনের প্রেশারও তো দেখা লাগে, তাই না? তাহলে বেলুনের অপটিমাম প্রেশারটাও এই ভেন্টিলেটর থেকে আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে লিকেজ বেশি দেখাচ্ছিল, আমরা কি লিকেজ মানে হোক এটা চাই কিনা? খারাপ হয়ে যাবে, কিন্তু আমরা চাই যে মিনিমাম লিকেজ থাকুক, 10% পর্যন্ত অ্যালো করব। যদি আপনি এটাকে বেশি ফুলান তাহলে লিকেজ কি জিরো হবে, তাই না? বেশি ফুলাইলে লিকেজ জিরো হবে, মানে এটা হয়তো মনে হবে যে এটা থাকলে ভালো, যে লিকেজটা হচ্ছে না, কিন্তু বেশি ফুলাইলে আরেকটা কি হইতে পারে, যে ট্রাকিয়া থাকে না, শ্বাসনালীর মধ্যে মিউকুজার যে ব্লাড সার্কুলেশন গুলো কম হবে, ইস্কেমিয়া হবে একটা পর্যায়ে, সেগুলো নেক্রোসিস বলি আমরা। হ্যাঁ, যেসব পেশেন্ট ধরেন যে দীর্ঘমেয়াদী ভেন্টিলেটরে থাকবে, 8 দিন 10 দিন বা 2 সপ্তাহ, অনেক তো আছে 1 মাস 1.5 মাসও থাকে, তাহলে এই ট্রাকিয়া বা এই যে ভোকাল কর্ড এগুলো কি হবে, চিকন হয়ে যাবে, স্টেনোসিস হবে। তাহলে আমরা মিনিমাল লিকেজ অ্যালো করব, আবার বেশি লিকেজ হইতে দেওয়া যাবে না। তখন কি হবে, এখানে তো একটা লিকেজ দেখাবে যে আমি যে টাইডাল ভলিউম চাই মিনিট ভেন্টিলেশন, সেটা হবে না। আরেকটা হবে যে মুখের মধ্যে সিক্রেশন যেগুলো জমে, আপনি মানে শতবার সাকশন দিলেও কিছু পরিমাণ লিকেজ হবে, ঠিক আছে? ওইটা যাতে না হয়, হ্যাঁ, ওইটা যাতে না হয়, এই জন্য আমরা ওইরকম ভাবে সেট করতে হবে যে বেশি যাতে অ্যাসপিরেশন না হয়, আবার বেশি টাইট করব না। এটা বলে আর কি মিনিমাল অক্লুসিভ, মিনিমাল লিকেজ, এই শব্দটা ইউজ করে আর কি, যে অল্প স্বল্প আমরা অ্যালো করব কিন্তু বেশি না। তাহলে এটার একটা ম্যানোমিটার আছে না আপনাদের, কত রাখতে হয় প্রেসার? 25 থেকে 30 বা 20 থেকে 25 এর মধ্যে আর কি। এর মধ্যে কোনো কোশ্চেন আছে? এখনো অ্যালার্ম দিয়ে যাচ্ছে সে, মিনিট ভেন্টিলেশন এখনো বেশি। হ্যাঁ, 11। আচ্ছা, তাহলে আমরা একটু সিডেশনের লেভেল তাকে বাড়াইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখি, যেমন এগুলো একটু জানা থাকলে আপনাদের ভালো। যেমন এটা কি সে মোডে আছে, ভলিউম কন্ট্রোল মোডে। কন্ট্রোল মানে আপনারা চাই যে পেশেন্ট কন্ট্রোল ভাবে ভেন্টিলেশন হোক, তার মানে পেশেন্টের নিজস্ব ইফোর্ট খুব বেশি একটা থাকা দরকার নেই। আবার এখানে পাশে লেখা আছে পিএসবি মোড, এই ভলিউম কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, এগুলো কন্ট্রোল, সি থাকলে কন্ট্রোল। হ্যাঁ, আবার এর লেখা আছে যে পিএসবি মোড, প্রেশার সাপোর্ট। আমরা অনেক সময় বলি না যে পেশেন্টকে দেখি নিজে নিজে শ্বাস নিতে পারে কিনা, স্পন্টেনিয়াস মোড যেটা বলি। তাহলে এই মুড তখনই দিব যে আমরা পেশেন্টকে ভেন্টিলেটর থেকে ফ্রি করতে চাই, যেটাকে বলে উইনিং। তাহলে ভেন্টিলেটর থেকে করার সময় আমরা এই মোডে দেই, প্রেশার সাপোর্ট। আবার কোনোটাতে যেমন স্পন্ট লেখাই থাকে ডিরেক্টলি, ওইটাতে লেখা আছে স্পন্ট, ওইটাকে চাপ দেন, ওই যে অ্যারোটা, সিপ্যাপও একই রকমই। এই যে শেষে এসপিএন সিপ্যাপ, এসপিএন সিপ্যাপ হলো স্পন্ট মোড, আর এটা পিএসবি, একই কথাই। ঠিক আছে।
তাহলে আমরা যখন স্পন্টে দেই, একটা হলো ভলিউম কন্ট্রোল আর একটা হলো প্রেসার কন্ট্রোল। মানে হলো এই যে আপনি বললেন না যে কন্ট্রোল ভেন্টিলেশন কি দিয়ে কন্ট্রোল করবেন, একটা হলো টাইডাল ভলিউম সেট করে কন্ট্রোল হয়, আর একটা হলো প্রেসার দিয়ে কন্ট্রোল হয়। আমরা এটাতে দেখি, দেখেন এখানে এই জিনিসটা খেয়াল রাখেন, টাইডাল ভলিউম আছে তাই না, আমরা প্রেসার কন্ট্রোলে গেলে টাইডাল ভলিউমটা নাই, আছে কি এখানে পি, পি মানে প্রেসার, আর আইএনএসপি হলো ইন্সপিরেশন, প্রেসার ডিউরিং ইন্সপিরেশন। এখানে কিন্তু টাইডাল ভলিউম নাই। ভলিউম কন্ট্রোল হলো ভলিউম দিয়ে আপনি প্রেসারটা কন্ট্রোল, হ্যাঁ তাহলে সাকশন দেন, হ্যাঁ এই জন্য পেশেন্ট কাশিও দিচ্ছে, শ্বাস নিচ্ছে বেশি। তাহলে প্রেসার কন্ট্রোল হলো প্রেসার দিয়ে কন্ট্রোল হচ্ছে, আর ভলিউম কন্ট্রোল হলো ভলিউম দিয়ে কন্ট্রোল হচ্ছে, এটাই মেইন ডিফারেন্স। তাহলে আমরা একটু ড্র্যাগারটাকে দেখাই নাকি, না ওইটাকে একটু দেখি, বলেন। ওই যে ভলিউম কন্ট্রোল, যে এই যে আমরা যখন ট্রেনিং এ গেলাম স্যার বলল ভলিউম কন্ট্রোল মানে পুরাটা হচ্ছে মেশিন দিবে, মেশিন ডিপেন্ডেন্ট, আর হচ্ছে প্রেসার যেটা হচ্ছে মেশিন প্লাস এখানে প্রেসার কন্ট্রোল থাকলে মেশিনই পুরোটা ম্যাক্সিমাম পেশেন্টের এফোর্ট থাকবে, আর প্রেসার শুধু বললে হবে না, প্রেসার সাপোর্ট বললে হলো মেশিনের মানে পেশেন্টের। আর স্যার এসআইএমবি হলো মাঝামাঝি, এই যে এসআইএমবি আছে, হ্যাঁ এই ভলিউম কন্ট্রোল প্রেসার কন্ট্রোল হলো কি মেশিনের ম্যাক্সিমাম অংশ, পেশেন্টের এফোর্ট থাকতেও পারে। আর পিএসবি বা স্পন্ড এটা হলো কি সম্পূর্ণই পেশেন্টের এফোর্ট, সে নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, কতটুকু শ্বাস নিতে পারবে তার ক্ষমতার উপর নির্ভর করবে, কয়টা রেট নিবে 10টা 12টা 20টা এটা তার উপর নির্ভর করবে, হ্যাঁ। আর এসআইএমবি হলো দুটার মাঝামাঝি, কন্ট্রোল এবং স্পন্ডের মাঝামাঝি, সিমালটেনিয়াস ইন্টারমিডিয়েট ম্যান্ডেটরি ভেন্টিলেশন, এটা বলে এসআইএমবি। সিমালটেনিয়াস মানে পেশেন্টেরও শ্বাস নেওয়ার সে অ্যালো করবে, মেশিনও দেবে, এটা হলো হাইব্রিড মোড আর কি, যে পেশেন্ট মেশিন মিলিয়ে। স্যার আমরা একটা পেশেন্ট ইন্টুবেশন করার কতদিন পরে যদি মেশিন থেকে উইথড্র না করতে পারি ট্রাকোস্টমি করে দিব? ট্রাকোস্টমি করার ব্যাপার হলো যে না, মাঝামাঝি পিরিয়ড হলো 14 দিন। এখন 14 দিনের আগেও করতে পারেন, আপনি মনে করলেন যে একটা হ্যাঙ্গিং এর পেশেন্ট, ওই যে আমাদের এখানে 10-এ আছে বা হ্যাঙ্গিং, মনে হচ্ছে যে তার ওঠার সম্ভাবনা নাই, মানে ভেন্টিলেটর থেকে আমরা উইন করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমরা আর্লি ট্রাকোস্টমি করে দিতে পারি, মানে 4র্থ দিন 5ম দিন, মানে 14 দিনের আগে করলে এটা আর্লি, 14তম দিনে করলে এটা হলো আইডিয়াল পিরিয়ড। আবার অনেক সময় আমরা একটু দেখি যে মনে হচ্ছে যে উঠে যাবে, আমরা একটু লেট করি, 3 সপ্তাহ দেখি, বা এটা হলো ডিলেট বলে, ঠিক আছে। যেমন সিওপিডির পেশেন্ট বা জিভিএস এর পেশেন্ট, ওই যে আমার স্যার ছিল, করি নাই, 1.5 মাস পরে উইন করছে। এখন এগুলো করলে সুবিধা হলো, ট্রাকোস্টমি করলে সুবিধা হলো যে মুখটা ফ্রি হয়ে যায়, সিক্রেশনগুলো কম হয়, আপনার ওই যে সিরেশনে যে ওষুধ দেন, যেমন এইখানে গলার ভিতরে একটা নল আছে, তাই সে তো টলারেট করতে পারে না, কাশি দেয় বেশি, মানে নড়াচড়া করে, আর এখানে থাকলে একটু ফ্রি হয়ে যায়, ইরিটেশনগুলো কম হয়, তাই না। তাহলে সেক্ষেত্রে সুবিধা হলো এটাই যে আপনার সিরেশন লেভেল কম লাগবে, আবার এই বোকাল কর্ডটা পার হয়ে আপনি নিচে ফুটা করে দিচ্ছেন, তাহলে বোকাল কর্ডটা ইনটেক্ট থাকে, সে পরবর্তীতে কথাবার্তা বলার জন্য কোনো হবে না, সমস্যা হবে না, এটাই সুবিধা। কিন্তু পেশেন্টের আলটিমেট যদি টার্গেট চিন্তা করেন যে কে বেশি বাঁচবে কে কম মারবে, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, মানে এটাকে বলে যে মর্টালিটি বেনিফিট নেই। যে কোনো ইনফেকশনগুলো টিউবে থাকলে হবে বেশি, কারণ মুখের সিক্রেশন আপনি কন্ট্রোল করতে পারেন না, ফাঙ্গাল না শুধু, অন্য সব ইনফেকশন, হ্যাঁ সব ইনফেকশনের ইয়াটাই কমে। কিন্তু আলটিমেটলি কি আমরা চাই রোগীটা বেঁচে যাবে কিনা, আইসিইউ থেকে বের করতে পারবে কিনা, কিন্তু দুই ক্ষেত্রে সমানই হয়। আর এইখানে যখন আপনি একটা করবেন, এটা তো একটা সার্জারি অপারেশন তাই না, মিনিমাল সার্জারি, তাহলে এটারও তো একটা কি ইনফেকশনের সোর্স হয়, সে নিজে একটা ইনফেকশনের সোর্স হয়, তাই না। তাহলে সেটাও কি আপনার টেকা, কারণ আমাদের এখানে দেখি যে কি মানে কেয়ার নেওয়ার পরও ইনফেকশন হয়ে যায়, তাই না, তখন এটাও একটা বার্ডেন হয়ে যায়। আপনি চাইলে পেশেন্টকে কি ওয়ার্ডে পাঠাতে পারবেন না, আমরা হয়তো শিফট করতে পারি আইসিইউ থেকে এইচডিইউ, কিন্তু যদি ট্রাকোস্টমি না করা থাকে আমরা পাঠিয়ে দিতে পারি, মানে যেটা প্র্যাকটিক্যালি আমাদের মানে প্রবলেম হয়, ট্রাকোস্টমি থাকলে আমরা ওয়ার্ডে পাঠাতে পারি না, এইচডিইউতে যাবে, সেখান থেকে ডিকানুলেশন হবে, ট্রাকোস্টমি খুলবে, এরপরে পাঠানো, মানে একটু লং টার্ম লেগে যায়। আলটিমেটলি আমি করলাম 2 সপ্তাহের মধ্যেই ট্রাকোস্টমি, কিন্তু আলটিমেটলি স্ট্যাক হয়ে থাকে এইচডিইউতে গিয়ে, মানে সে ওইখানে 1 মাস 2 মাস থাকলো। স্যার আরেকটা কথা হয়েছে স্যার, প্রেসার সাপোর্টে দিয়ে আমি অক্সিজেনটা কত দিতে পারবো সর্বনিম্ন? আচ্ছা, এখন সর্বনিম্ন সর্বোচ্চ কত আছে আমরা আগে দেখি। 100 100 এর উপরে করার সুযোগ আছে, পার্সেন্টেজের হিসাব তো, মানে 100 মানে এরপরে নাই, এখানে কত আছে 21, তাহলে এখন
21-এ রাখবো না 50-এ রাখবো না 100-তে রাখবো, কার উপর নির্ভর করবে? কি দেখবো? পেশেন্ট রিপোর্ট, পেশেন্ট তো আছে, কোন প্যারামিটার দেখবো? এই যে অক্সিজেন, ওই যে দেখেন না 100, হ্যাঁ ওনার পালস অক্সিমিটার কই? তাহলে মানে এখানে যতটুকু রাখলে আপনার মিনিমাম মেনটেন হয়। আমরা চাই 94-এর উপরে থাকুক। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে 90 হলেও অ্যালো করি, সিওপিডির ক্ষেত্রে যাদের ব্রেনের নিউরো ক্রিটিক্যাল কেয়ার তাদের 94 বা তার একটু উপরে, তাহলে ওই 94 মেনটেন করতে আমার যত লাগে, ঠিক আছে? এখন প্রেসার সাপোর্টে আপনি 21-ও রাখতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? আগে একটা সময় বলতে যে 35 হলো লয়ার বেলো, কিন্তু 35 না, তাহলে আপনাকে এটা দিত না, আপনাকে 21-এ রাখতো না মেশিন। আমরা নর্মালি রুম এয়ারে কতটুকু? 21, এর নিচে নাই। তাহলে প্রেসার সাপোর্টে রাখার অনেক সময় উদ্দেশ্য হয় অক্সিজেন দেওয়া না, তাকে বাইরে থেকে একটা প্রেসার দাও, নামই তো বলতেছেন প্রেসার সাপোর্ট, প্রেসার দিয়ে তার ভিতরে বাতাসটা ঢুকানো। আপনি দিচ্ছেন প্রেসার, অক্সিজেনের জন্য দিচ্ছেন না, সে তার মাসল টাসল দুর্বল, শ্বাসটা নিতে পারতেছে না, আপনি যদি প্রেসার দেন তাহলে কি বাতাসটা ঢুকবে। অক্সিজেন তো 21% যা আছে এটা তার জন্য এনাফ, তার লাংস ভালো আছে, লাংসে প্রবলেম নেই। তাহলে লাংস যদি ঠিক থাকে তাহলে এটাও একটা ইন্ডিকেটর যে আপনি বুঝবেন যখন একটা পেশেন্টের, যেমন ওই পেশেন্টের 35 আছে, কত 100, এই 100-এর উপরে যাওয়ার সুযোগ আছে, তাহলে আপনি 35-এ রাখলে 100 থাকতে পারে, আবার 21-এ রাখলে 100 থাকতে পারে। তাহলে আপনি কেন বেশি বেশি অক্সিজেন দিবেন? এই অক্সিজেন তো তার জন্য টক্সিসিটি হইতে পারে। এটা কমাই দেন তো দেখি, 35-কে কমাই দেন, দেন 21 করেন, আমরা 2-4 মিনিট দেখলেই তো বুঝতে পারবো। আপনি যদি দেখেন যে অক্সিজেন কমানোর পরে কমে যাচ্ছে তাহলে আপনি বাড়ান, এটা একটা প্যারামিটার। আবার আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস করি না, এবিজি, ওইখানে তো কি দেখা যায়? PO2 আছে, ওইটা থেকেও দেখা যাবে যে 60-এর উপরে থাকলে চলবে, মোটামুটি এনাফ। তাহলে লয়ার ভ্যালু হলো 21, হায়ার ভ্যালু হলো 100। এর মধ্যে থেকে পেশেন্টের যতটুকু চাই আমরা, 94 থাকলে এনাফ, 100ও তো চাই না আমরা। আমাদের সুস্থ শরীরে কি 100 থাকে? কত থাকেন? 98, 97, 98। তাইলে উনি তো ক্রিটিক্যাল ইল পেশেন্ট, ক্রিটিক্যাল ইল পেশেন্টের সব কিছু টার্গেট কিন্তু কম। যেমন প্রেশারের টার্গেট কত ক্রিটিক্যাল ইল পেশেন্টের? ব্লাড প্রেশারের 100 ম্যাপ বলে, ম্যাপ মিন আর্টেরিয়াল প্রেশার। ওই যে ব্রেকেটের ভিতরে একটা প্রেশার দেখায়, ওই যে যেমন এখানে কত আছে ম্যাপ, না না ওই যে ভিতরে 150, এই যে নিচে দেখি নরমাল না বেশি? বেশি না? তাহলে এত তো চাই না আমরা, আমাদের 65 এনাফ। হ্যাঁ, আবার অনেক সময় ব্রেনের রোগীদের আমরা একটু বেশি রাখি, 80-85, কিন্তু এটা বেশি, অনেক বেশি, তাই না? তো প্রেশার বেশি হলে কি হতে পারে? ব্লিডিং হতে পারে, আবার স্ট্রোক হতে পারে। আচ্ছা, অনেক 1.5-2 মিনিট হয়ে গেলে কিন্তু 100-ই আছে। তাহলে এখন এটা তো 100-এর যাওয়ার সুযোগ না, কিন্তু আপনি যদি আর্টেরিয়াল ব্লাড গ্যাসেন দেখেন সেখানে PO2 কিন্তু আবার 200, 300, 400 দেখাবে। ওইখানে আমাদের 60-65 হলে এনাফ। তাহলে আপনি বেশি অক্সিজেন দেওয়া রোগীর জন্য ক্ষতিকর হতে পারে, টক্সিসিটি ডেভেলপ করবে। বলেন, কার কোশ্চেন ছিল? আমার স্যার বলেন। ভলিউম কন্ট্রোলে দিয়ে হ্যাঁ। স্যার আমি অক্সিজেন তো কমে দিতে পারি? অক্সিজেনের হিসাবটা আলাদা। কন্ট্রোলের মধ্যে ভলিউম কন্ট্রোল আপনি কন্ট্রোল করতেছেন টাইডাল ভলিউম দিয়ে। আপনি দেখেন যে টাইডাল ভলিউম যা দিচ্ছেন তা নিচ্ছে কিনা, বা সেটা এডুকেট কিনা। হ্যাঁ এইটা স্যার কমে যাচ্ছে, এটা বাড়াই দিন। হ্যাঁ, এটা বাড়াই দেন, 21 থেকে 35-40 করেন। হ্যাঁ, এটাও আপনাদেরই কাজ, আপনারাই পারবেন। যে বেশি আছে 94 বেশি আছে, আপনি মানে বেশি একেবারে লাভ দিয়ে বেশি কমানোর দরকার নাই, 5-5, 10-10 কমান। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ আমাদের স্যাররা তো ওইভাবে বলতেন 5 করে কমাবো বাড়াবো। হ্যাঁ, 5-5 করা দরকার। এখানে আরো কিছু প্যারামিটার আছে, যেমন পিপ 3 থেকে 5-এর মধ্যে রাখা, 5 হলে এভারেজ সবার জন্য 5 রাখা। রেটও তো বললাম, টাইডাল ভলিউম বললাম 360 থেকে 480 এর মধ্যে আছে কিনা। এটা টিআই, এটা চাপ দিলে এখানে দেখেন যে আরো কিছু প্যারামিটার আসে। টিআই মানে টাইম ফর ইন্সপিরেশন, শ্বাস নেওয়া মানে ইন্সপিরেশনের সময় কতটুকু টাইম দিবেন। ওইটা তো আপনি ডিরেক্টলি না বুঝলেও এখানে দেখেন যে রেশিওটা দেখেন 1:2, আমরা এটাই রাখতে চাই 1:2, এটা হলো নর্মাল এভারেজ। তাহলে এটা রাখতে গিয়ে আপনার যা হয়, এটা কিন্তু আমরা বাড়াইলে কমাইলে এটা রেশিও চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? হ্যাঁ, টিআই বাড়াইলে রেশিওটা ওই যে আবার এখানে আপনাকে দিবে, আপনি কি আই রেশিও 1:1 এর বেশি করতে চান কিনা। এটা হলো অনেক সময় আমরা রাখি, এআরডিএস রোগীদের এরকম করে দিই, ইন্সপিরেটরি টাইমটা বাড়ায় দিই।
অথবা এখানে কমালে এরকম, যখন সিওপিডি থাকে তখন 1:3 রাখি, এআরডিএস হলে 1:1 রাখি। দুইটা দুই রকমের রোগ। নরমালি আমরা 1:2 নর্মালি হলো 1:2, তাহলে 1:2 রাখতে গেলে টিআই যা রাখতে হবে এই যেখানে এসে এই মোটামুটি এখানে সেট হয়েছে। তাহলে টাইম ফর ইন্সপিরেশন 1.25 সেকেন্ড। আরেকটা আছে দেখেন, এই যে ফ্লো ট্রিগার, নর্মালি অ্যাভারেজ আমরা 3 থেকে 5-এর মধ্যে রাখি, আবার কখনো কখনো আরেকটু রাখি কমে 1.5 1। এর ট্রিগার হলো আমরা যদি চাই পেশেন্ট ব্রেথ নিক, নিজে নিজে শ্বাস নিক, তাহলে ট্রিগারের এটা কমায় রাখবো পরিমাণটা 2 1 1.5-এর মধ্যে রাখবো। আর আমরা যদি চাই যে পেশেন্ট ব্রেথ না নিক, আপনি সিডেকশন দিচ্ছেন তারপর দেখা যায় পেশেন্ট ব্রেথ বারবার নিচ্ছে, তখন এর ট্রিগার একটু উপরের দিকে রাখবে, 3 থেকে 4 5-এর দিকে রাখবে, ঠিক আছে। আর একটা হলো যে পি ম্যাক্স, সবগুলোতে থাকবে না, এটার মধ্যে আছে পি ম্যাক্স। পি ম্যাক্স হলো যে ম্যাক্সিমাম প্রেশার আপনি কত রাখতে চান। ওই যে যেমন এখানে কথা বলছিলেন যে প্রেশার কন্ট্রোলে আমরা তো ভলিউম কন্ট্রোল বলছিলাম যে 360 থেকে 480 হলো এভারেজ টাইডাল ভলিউম। এখন প্রেশারের ক্ষেত্রে তো এরকম একটা ব্যাপার আছে। এখন এটা 12, এটা তো অনেক বেশি হইতে পারে, হ্যাঁ। এর মধ্যে আপনাকে অ্যালার্ম দিচ্ছে, এই যে কালার কোডের দেখাতে, দেখেন যে 25-এর পরে উঠতে গেলে ইয়েলো কালার হয়ে যাচ্ছে এবং আপনাকে জানাবে আপনি কি আরো উঠতে চান কিনা। এই যে সে বলে দিচ্ছে পি ইন্সপিরেটরি প্লাস পি, দুইটার বেশি 30-এর বেশি হবে না। তারপরে আপনি এটা আপনাকে মেশিন আপনাকে থামাই দিল, হ্যাঁ। অনেক সময় গাড়িগুলোতে থাকে না কিছু সেফটি মোড, আপনি গাড়ি মানে একটা মানুষ ক্রস করতেছে, আপনি চোখে না দেখলেও কিন্তু অনেক সময় অটো গাড়িগুলো অফ হয়ে যায় বা আপনাকে একটা অ্যালার্ম দেবে, এরকম আর কি। সে আপনাকে অ্যালার্ম দিচ্ছে আপনি কি 35-30-এর উপরে যাইতে চান কিনা। আমরা 30-এর উপরে অ্যালো করি না, কারণ বেশি প্রেশার দিলে লাংসে আবার ব্যারো ট্রমা হবে প্রেশারের কারণে, ঠিক আছে। তাহলে আমরা অ্যালো করি না। তাহলে এটা নির্ভর করে এই প্রেশার এবং পিপ 5 এবং 12 মিলে 17 হইল, এই দুইটার যোগফল 30-এর নিচে থাকতে হবে, হ্যাঁ। আপনি যখন প্রেশার কন্ট্রোল দিবেন আপনাকে তো এখানে কিছু ডাটা দেখাবে, প্রেশারের ডাটা আপনি দেখবেন যে কত আছে, যে দুইটা প্রেশার আছে, পিক প্রেশার আর একটা হলো পি প্লাটু বলে, হ্যাঁ। আমরা বললাম না প্রেশার কন্ট্রোল, তাহলে আপনি প্রেশার দিয়ে কন্ট্রোল করতেছেন তো, তাহলে ম্যাক্সিমাম প্রেশার যা দিচ্ছেন তার বেশি উঠবে না, তার বেশি মেশিনে উঠবে না। 5 এবং 12 17 বেশি উঠবে না, মানে 17 বা 18 যেটা হোক, এটা একটু ভুল দেখাচ্ছে, 18 দেখাচ্ছে, মানে 17 বা 18 এর উপরে উঠবে না। আমরা যদি বাড়াই তাহলে উঠবে, দেখেন। আচ্ছা, কথার কথা আমি 20 করলাম, তাহলে কত হবে? 25 উঠবে। আমরা দেখি একটু পরের, 26 উঠছে। ঠিক আছে। তাহলে এই জন্য কন্ট্রোল বলি, আপনি যা সেট করে দেবেন মেশিনে এটাই উঠবে বা এই পর্যন্ত সে কন্ট্রোল করবে। তাহলে এইটা আপনি ম্যাক্সিমাম কত যাইতে পারবেন? 30, হ্যাঁ। এখন এটা আমি 20ও রাখতে পারি, 16 রাখতে পারি, 14 রাখতে পারি, কিন্তু কিসের উপরে ভিত্তি করে রাখবো? মানে এটাও তো একটা আমাকে, যেমন আমরা অক্সিজেন বললাম, FiO2 বললাম, অক্সিজেন বললাম, তাহলে এটা আমরা দেখবো ওই যে টাইডাল ভলিউম, একজন বলছে টাইডাল ভলিউম কত জানে ভালো দেখি। তাহলে এই মানে আমি যত প্রেশার বাড়াবো তত টাইডাল ভলিউম ডুববে, বাতাস ডুববে বেশি, ঠিক আছে। তাহলে আমাদের টার্গেট ছিল কিন্তু 360 থেকে 480, তাহলে যত প্রেশার দিলে আমার ওই রেঞ্জে থাকবে তত রাখবো। যেমন এখানে 515 উঠে যাচ্ছে, বেশি ওঠে, আমি চাই না, তাহলে আমি একটু কমাই দেবো, 20-কে দেখে 18 করি। এই প্রেসারটা আসলে কিসের প্রেসার? বাতাসে? বাতাস মানে এই যে যাচ্ছে না, এখানে তো দুইটা লিম, একটা দিয়ে যায়, এই যেমন এই যে চিহ্ন দেওয়া আছে যাচ্ছে, এই যে বাতাসটা যাবে, হ্যাঁ, সে বাতাসটা মানে কি পরিমাণ প্রেসারে আপনি দিবেন সেটা, বা তার এখান থেকে শুরু করে মানে ফুসফুসের যে অ্যালভিওলি বলে ওই পর্যন্ত কি পরিমাণ প্রেসার তৈরি হবে ওই পর্যন্ত। তাহলে যত প্রেসারে, এই অ্যালভিওলাইগুলো কি ফুলাইতে সাহায্য করে? ওই প্রেসার অ্যালভিওলিতে ফুলাইতে সাহায্য করে ঠিক না, পিপ হলে অ্যালভিওলি ফুলাইতে সাহায্য করে। এটা হলো ইন্সপিরেশনের সময়, মানে বাতাসটা ঢুকাই দিয়ে তার কাজ শেষ, আর পিপ হলে অ্যালভিওলিকে ফুলে রাখবে। যেমন এখনো বেশি দেখাচ্ছে, তার মানে আমার এত বেশি প্রেসার দরকার নেই। তাহলে এখানে অ্যালার্ম দিচ্ছে এমবি হাই, টাইডাল ভলিউম হাই, এই যে একটু কমে গেল, হ্যাঁ। তাহলে এই যে 480 চলে আসছে কিন্তু 14-তে, তারও বেশি, তারপরও বেশি উঠতেছে, তার মানে আরো। তাহলে অল্প প্রেসারে অনেক বেশি পরিমাণ টাইডাল ভলিউম যায়, তাহলে এটা কিন্তু ফুসফুসের জন্য ভালো, মানে লাংস ভালো আছে এটা বোঝা যায়। অনেক সময় যদি বেশি প্রেসার লাগে তাহলে বুঝবেন যে লাংস ভালো না, লাংসটা টাইট হয়ে গেছে,
ফুসফুসে কাট, অনেক সময় ফুসফুসে পানি জমে নিউমোনিয়া হয়, ফুসফুসটা ফুলতে চায় না, তখন এটা হলো ওইটা বোঝায় যেটা খারাপ। তখন স্যার পিপ বাড়াই দেওয়া হয় না? পিপ বাড়ায় দেওয়া হয় ওইসব ক্ষেত্রে, তখন পিপও বাড়ানো হয়, ইন্সপিরেটর প্রেশার বাড়া হয়। যেটা হোক আপনার হাইয়েস্ট দুইটার যোগফল 30-এর উপরে যাবে না। এখন মিনিমাম কত রাখবেন যাতে আপনার টাইডাল ভলিউম অ্যাচিভ হয়? পিপ প্রেসারের সাথে কি ব্লাড প্রেসারের সম্পর্ক আছে? হুম, পিপ প্রেসারের সাথে কি ব্লাড প্রেসারের সম্পর্ক আছে? পিপের সাথে? হ্যাঁ, হ্যাঁ ব্লাড প্রেসার কম থাকলে হ্যাঁ, আমরা এটা তো এভারেজ, এটা কম বেশি সবারই দেওয়া যাবে। হ্যাঁ, এখন এই পিপটা কোথায় কাজ করে? লাংস। এখান থেকে শুরু করে লাংস পর্যন্ত সে কন্টিনিউ ফুলে রাখতেছে। লাংস যদি ধরেন যে লাংসটা কি অনেকগুলো অ্যালভিওলি মানে বেলুনের সমষ্টি, তাই না? তো বেলুন যদি বেশি বেশি ফুলে থাকে তাহলে পুরো আমাদের যে থোরাক্সের যে ক্যাভিটির স্পেস, সে তো বেলুন ফুলে থাকলো, অন্য জিনিস আলাদা করে ঢোকার সুযোগ নাই। তাহলে ফুলে থাকলে কি হবে? আমাদের যে শ্বাসনালীর সাথে যে রক্তনালীগুলো আছে সে কমপ্রেস হয়ে থাকবে, হার্ট যতটুকু রিল্যাক্স হওয়ার কথা সে হবে না। হবে না। তাহলে চাপে আছে। যদি হার্ট রিল্যাক্স না হয় তাহলে কি হার্টের ভিতরে ব্লাডগুলো আসবে না ঠিক মতো। যদি ব্লাড না আসে তাহলে পরবর্তী ব্লাডটা বের হবে কোত্থেকে, তাই না? আগে তো ব্লাড তার এটাকে বলে কি ভেনাস রিটার্ন। তাহলে হার্টের ভিতরে আগে ব্লাড আসতে হবে, তারপর না আবার ব্লাড বের হবে, তাহলে ভেনাস রিটার্নও কম হবে। তাহলে আমরা যদি পিপ বাড়াই দিই তাহলে থোরাক্সের ভিতরে প্রেশার বাড়াই যায়। থোরাক্স শুধু না, এখান থেকে পুরাটার ভিতরেই প্রেশার হাই প্রেশারে থাকবে অলওয়েজ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যদি পেশেন্ট শকে থাকে আমরা অনেক সময় পিপ বাড়াবো না, মানে নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে 3 থেকে 5 বা এরকম। কিন্তু কখন কখন বাড়াই? যেসব ক্ষেত্রে অক্সিজেন কম থাকে, এআরডিএস, হার্ট ফেলিওরের পেশেন্ট, পালমোনারি, না সিওপিডিতে বাড়াই না। যেসব পেশেন্টের অক্সিজেন নিয়ে প্রবলেম তাদেরকে আমরা পিপ বাড়াই। যাদের ধরেন যে এফআইও যেমন ওইটা 94 আছে, মোটামুটি এখন স্টেবলই আছে, তাই না? 21 দিয়ে কিন্তু আছে। আচ্ছা, কোনো কারণে ধরেন যে আপনি অক্সিজেন বাড়াইতে চাচ্ছেন, তাহলে আমাদের হাতে অপশন আছে ডিরেক্টলি অক্সিজেনটাই বাড়াই দেওয়া, FiO2। পিপ বাড়াই দিলেও অক্সিজেন বাড়ে। হ্যাঁ, আবার ইন্সপিরেশনের টাইম আমরা বলছিলাম যে এটা, তাহলে এটা বাড়ালে অক্সিজেন বাড়ে। তাহলে যেসব রোগীদের অক্সিজেনের প্রবলেম তাহলে আমরা এইভাবে বাড়াইতে পারি। তাহলে আমাদের হলো প্রথম হলো যে অ্যালার্মগুলো বোঝা। অ্যালার্মগুলো বুঝতে হলে আমরা এখানে চাপ দিলে আসবে যে কি কি সমস্যা, তারপরে আমরা পেশেন্ট দেখব এবং এইখানে আমাকে কি দেখাচ্ছে সেটা দেখার চেষ্টা করব। সব কিছুই ধরেন যে ঠিকঠাক আছে, আপনার বুঝতে পারতেছেন না, তখন অনেক সময় বেশিরভাগ শেষে ক্ষেত্রে হয় যে পেশেন্ট রেস্টলেস থাকে, তখন পেশেন্টকে সিডেশন করা। এটা হলো সর্বশেষ, মানে শুরুতে সিডেশন দিলে অনেক কিছু ওভারলোক হয়ে যেতে পারে। তাহলে সিডেশন হলো সবার শেষে দিবেন, সমস্যা বোঝা যাবে না। তাহলে সবার আগে আপনার প্রবলেম আইডেন্টিফাই করা, কিছু বোঝা যাচ্ছে না অথবা মনে হচ্ছে পেশেন্ট রেস্টলেস, তখন সিডেশন দেওয়া। আর কোনো কোশ্চেন? তাহলে আমরা একটু ড্র্যাগারটা দেখাবো এখানে। এখানে না 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 উঠাই দেন এটা। সার্কিটটা বালিশের উপর দিয়ে আনে। হ্যাঁ, ফ্লো সেন্সর অফ। আমরা দেখেন যে এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছিলাম, আর এখানে 39, 40 এখানে সব প্যারামিটার নাই। হ্যাঁ, তাহলে আপনি একটা যে কোনো একটাতে ক্রস মানে চাপ দিলে এর ভিতরে আপনি কোনটা দেখতে চান সেটা আসবে, মানে কোনটা দেখতে চান, যেটা দেখতে চান সেটা আসবে, কিন্তু অনেকগুলো আসবে না। এই যে ফ্লো সেন্সর অফ, হ্যাঁ, তাহলে সেটা বের করি আমরা। ফ্লো, এই যে এটা চাপ দিলে এখানে যে মোড সেটিং যাবে, এটাতে না, অ্যালার্মে দেখে। সরি, সেন্সর, এই যে সেন্সর, এই যে দেখেন যে ফ্লো সেন্সর অফ করা আছে। হ্যাঁ, সেন্সরের কাজ কি? এই যে ফ্লো সেন্সর অন করে দিলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা ফ্লো সেন্সর অফ করলাম, এই গ্রাফ কিন্তু দেখাচ্ছিল না। ও বলছে ফ্লো সেন্সরের কাজ কি। ফ্লো সেন্সর অফ থাকলে গ্রাফটা আসবে না, ওয়েবগুলো দেখাবে না। বলতেছি দেখেন, এই যে এরকমই তো ছিল শুরুতে, তাই না? মানে এই যে ফ্লো নাই,
দেখেন এখানে কার্ভের মধ্যে এটা হলো প্রেসারের জন্য, আমরা যে প্রেসারের কার্ভ দেখি দুই রকম দেখতে, গ্রাফও দেখতে পারি আবার নাম্বারও দেখতে পারি। আবার এখানে ভলিউমে ফাঁকা, ফ্লোতে ফাঁকা। তাহলে সে এখানে দেখানোর জন্য তো তাকে মেজার করতে হবে, ওই মেজার করার জন্য তার কিছু সেন্সর লাগে। কিভাবে মেজার করবে? তাহলে এখানে সেন্সরটা অফ করা আছে, তো যে কারণে এখানে দেখাচ্ছে না। এই যে আমি যখন অন করলাম তখন ফ্লো দেখাচ্ছে, ভলিউমও দেখাচ্ছে। হ্যাঁ, ফ্লো তো বুঝতে পারলাম যে যেহেতু ফ্লো সেন্সর, তাহলে ফ্লোটা কি কি ভেলোসিটিতে বা কি গতিতে বাতাসটা ভিতরে ঢুকবে বা যে টাডার ভলিউমটা সেটা ফ্লো। যেমন লিটার পার মিনিট আমরা যেটা সেট করে দিব, যেমন এখানে সেট করা নাই। হ্যাঁ এই যে সরি আছে যে 40 লিটার পার মিনিট, মানে যে টাডাল ভলিউমটা দিচ্ছি সেটা 40 লিটার পার মিনিটে যাবে। যেমন ঝড় তুফানের সময় বলে দেয় না যে 120 কিলোমিটার বেগে আসতেছে, ঠিক এইরকমই গতি। হ্যাঁ, ফ্লোটা হলো এরকম ভেলোসিটি, কিন্তু এই টাইডাল ভলিউমটার সাথে ফ্লোর সম্পর্ক। আপনার ফ্লো যদি মেজার করতে পারে, টাইডাল ভলিউমও মেজার করা যাবে। ঠিক আছে, এই যে ওই সময় আমরা দেখছিলাম যে এই প্রেসারটা দেখাচ্ছিল না, দেখে এখন দেখায় কিনা। এখানে আবার ইন্সপেক্টর হোল্ড দিতে হয়, এটা আবার আলাদা। এই যে আমি ইন্সপেক্টর হোল্ড দিলাম, দেখেন গ্রাফ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ইন্সপিরেশন গিয়ে বন্ধ, ছেড়ে দিলাম, এই যে অফ হলো। তাহলে এখানে আমার আলাদা একটা প্রেসার দেখাচ্ছে প্লাটু। ওই যে আমরা এখানে বলছিলাম না যে পি পার ইন্সপেক্টর মিলে 30, ওইটার যোগফল এ প্লাটু, একই কথা। মানে এটা 30-এর বেশি হইতে দেওয়া যাবে না। ঠিক আছে, 30-এর বেশি হলে অ্যালার্ম দিতে পারে। তাহলে এটা কখন নির্ভর করবে? আপনার টাইডাল ভলিউম বেশি দিলে এই প্লাটু প্রেসার বেশি হবে। সতেরো হয়েছে, 7 ছিল। তাহলে টাইডাল ভলিউম আপনার যতটুকু দরকার অতটুকুই থাকবে, কিন্তু কোনো কারণে অনেক সময় যেসব পেশেন্টের লাং স্টিফ শক্ত, ওদের ক্ষেত্রে প্লাটু প্রেসার বেশি দেখায়। আচ্ছা যাক, ওইগুলো একটু অ্যাডভান্স হবে আপনাদের জন্য। তাহলে আমরা অতটুকুই বুঝি যে অ্যালার্মগুলো আইডেন্টিফাই করা। যেমন এখানে অ্যালার্ম দিচ্ছে, এই যে সে এখানেও দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। তাহলে মিনিট ভেন্টিলেশন বেশি 408, কিন্তু বেশি হওয়ার তো কথা না। 480 পর্যন্ত তো আমরা নর্মাল, কিন্তু দিচ্ছে কেন? ওই যে একে আবার দেখেন অ্যালার্ম সেট আপ দেখেন, ঠিক আছে কিনা। 900 দেওয়া হাইয়েস্ট না? হ্যাঁ না, ঠিক আছে। তাহলে মিনিট ভেন্টিলেশন তো লোয়ার রেঞ্জ, মানে হাই রেঞ্জটা আরেকটু বাড়ার রেখে আমরা 11-12 দিই। এটা নরমাল বলছেন যে 10 পর্যন্ত 10 পর্যন্ত আমরা অ্যালো করবো আর কি। তাহলে এইখানে আমরা একটু স্পন্টে, আচ্ছা একটা পেশেন্ট যদি আমরা স্পন্টে দেই কি কি জিনিস আমরা খেয়াল করব? আমরা বলি যে হ্যাঁ পেশেন্টকে ট্রায়ালে দেওয়া হলে একটু খেয়াল করেন, এরকম তো বলি রাউন্ডে। একটা হলো পেশেন্টের দিকে তাকাবো, যে পেশেন্ট এখন যেমন কাম অ্যান্ড কোয়াইট আছে, এরকম থাকলে তো পেশেন্ট ওকে। যদি পেশেন্ট ডিস্ট্রেস, মানে তার সোয়েটিং হবে, তার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, হ্যাঁ দেখতে মনে হয় যে কি অ্যাংশাস অ্যাজাইটেড হয়ে যাচ্ছে। মনিটরে যদি দেখেন যে রেসপিরেটরি রেট, হার্ট রেট বেড়ে যাচ্ছে, 100 আমরা বলছিলাম যে 120 বা 130 পর্যন্ত অ্যালো করে, 100 হলো খারাপ, অথবা ব্লাড প্রেশার সাডেন কমে গেল অথবা বেড়ে গেল, এগুলো হলে তাহলে আমরা যে স্পন্ট মোডে দিতে চাচ্ছিলাম সেটা দেওয়া যাবে না। না, টেম্পারেচার রাইজ করতে একটু টাইম লাগবে। আপনি পেশেন্টের ক্লিনিক্যালি মানে খালি চোখে যেটা দেখবেন যে পেশেন্ট নর্মালের তুলনায় একটু রেস্টলেস হয়ে গেল, তার সোয়েটিং হচ্ছে, দেখতে মনে হচ্ছে অ্যাজাইটেড। আর এখানে প্যারামিটারগুলো দেখলেন যে রেসপিরেটরি রেট বেড়ে গেল অথবা কমে গেল, হার্ট রেট অনেক বেড়ে গেল কমে গেল, ব্লাড প্রেশারও এরকম, ঠিক আছে। আবার অক্সিজেনও কমে যেতে পারে, হ্যাঁ যেটা আমরা টার্গেট রেঞ্জের থেকে কমে গেছে, তাহলে আপনি এটাকে স্পন্ট থেকে ব্যাকআপ সাপোর্ট যেটা কন্ট্রোল মোডে চলে যাবে। অথবা যে ডাক্তার থাকে তাকে ডাকতে পারেন যে হ্যাঁ এটা উনি, মানে তখন বলবো কি যে স্পন্টেনিয়াস ব্রিদিং ট্রায়াল ফেল, মানে তাকে আজকে আর চেষ্টা করা যাবে না, ঠিক আছে, হয়তো আমরা আগামীকাল বা তারপরের দিন দেখতে হবে। দেখা লাগবে একটা হলো এই পেশেন্ট যে ভেন্টিলেটরে গেল বা লাইফ সাপোর্টে গেল, তার তো একটা কারণ ছিল। প্রথম ইয়াড হলো যে কারণে আমি তাকে লাইফ সাপোর্টে দিলাম সে কারণটা রিজলভ হচ্ছে কিনা, এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো ব্রেইন কেমন তার। আমরা এটাকে কিভাবে দেখি? জিসিএস দিয়ে, গ্লাসগো কোমা, যে একটা পেশেন্টের গ্লাসগো কোমা স্কোর জিসিএস কেমন। হ্যাঁ, এখানে দুই রকমের পেশেন্ট দেখবেন, একটা হলো কি
যে কিছু কিছু নিউরোর পেশেন্ট, ওদের জিসিএস মিনিমাম থাকলেই হয়। আবার কিছু পেশেন্ট আছে যে নিউরো ছাড়া অন্য, ওদের মানে 15-র মধ্যে 15ই হইতে হবে, ঠিক আছে, নাইলে হবে না। যেমন এখানে দেখেন যে 2 নম্বর পেশেন্টের, ল্যাপারোটমি পেশেন্ট। হ্যাঁ 2 নম্বর হলো ব্রেইনের পেশেন্ট, কিন্তু সে টিপিসে আছে। আবার 1 নম্বর পেশেন্ট কি নিউরোর পেশেন্ট না, তার আলাদা করে সাপোর্ট লাগতেছে বাইপেপ বা সিপেপ, কিন্তু সে কিন্তু অনেকটা কনসাস ওরিয়েন্টেড, খাইতে চায়। দুইটার পেশেন্টের ভিন্ন, মানে এই জন্য বললাম যে হ্যাঁ, যে মিনিমাম নিউরো পেশেন্ট হলো মিনিমাম জিসিএস 8 বা 8-এর উপরে হইতে হবে ট্রায়াল দেওয়ার জন্য। আর অন্য পেশেন্টগুলো নিউরো ছাড়া 13 মানে 13, 14, 15 হইতে হবে, মানে কনসাস ওরিয়েন্টেড হইতে হবে, ঠিক আছে। এটা গেল একটা ক্রাইটেরিয়া। তারপর হলো হিমোডাইনামিক্স বলি আমরা, ব্লাড প্রেশার স্টেবল থাকতে হবে। অনেক সময় পেশেন্ট নরেট পায়, তাহলে যদি নরেট মিনিমাম ডোজে পায়, 2 করে পায়, তাহলে আমরা দিব। যদি মনে করেন যে 8-10 পায়, তাহলে তো দেওয়া যাবে না। তারপর আর ক্রাইটেরিয়া হলো রেসপিরেটরি, যে একটা পেশেন্টের অক্সিজেন সাপোর্ট ধরেন যে 50-র উপরে লাগতেছে, 60-70 লাগে FiO2, তাহলে আমরা দিতে পারবো না। যে পেশেন্টের 50-র নিচে থাকে, যেমন এই পেশেন্টের 21 থাকে, 21-এর মধ্যে মেনটেন হচ্ছে FiO2, 50 হ্যাঁ 50-র নিচে থাকতে হবে, 50-র উপর হলে দিব না। রিকোয়ারমেন্ট, অক্সিজেন রিকোয়ারমেন্ট 50%-এর বেশি, তাহলে দিব না। যদি 50% নিচে থাকে তাহলে দেবো। যেমন উনি এই ক্রাইটেরিয়া ফুলফিল করে। ওনার ব্লাড প্রেশার কেমন, তাহলে সেটাও ফুলফিল করে। ব্রেন এরিয়া কেমন, জিসিএস আজকে সকালের 8-এর, মানে যেমন এটা নিউরো পেশেন্ট, 8-এর উপরে হলে আমরা ট্রায়াল দিতে পারবো। 8 কেন লাগে, যে আমাদের যে রেসপিরেশন নিব, রেসপিরেটরি যে সেন্টার, সেটা 8-এর বেশি থাকলে ধরে নেওয়া যায় এটা ফাংশনিং। এটা কাশি দিচ্ছে, সাকা লাগবে, সাকশন লাগবে। তাহলে আমরা এটা দেখি পারে কিনা, মানে 3 রকমের ক্রাইটেরিয়ার মধ্যে 2 রকমের ফুলফিল হয়েছে। জিসিএসটা দেখেন না, খাতার মধ্যে লেখা আছে তো। সি পেপার বাইপেপ দেখেন আমরা কি কি চেঞ্জ হয় দেখেন। এখানে আলাদা একটা প্রেশার আসতেছে, পি ইন্সপিরেশন, আর রেসপন্ডে স্যার বাইপেপ তো নন ইনভেসিভ না, সিপেপ বাইপেপ দুইটাই নন ইনভেসিভের আন্ডারে। হ্যাঁ, কিন্তু আবার ভেন্টিলেটর থেকেও দেওয়া যায়, ভেন্টিলেটর মেশিন দিয়েও দেওয়া যায়, আবার বাইপেপ মেশিন দিয়েও দেওয়া যায় আলাদাভাবে। যেমন আমরা স্পন্টে রাখছি পেশেন্টের, দেওয়ার পরে পেশেন্টকে আমরা ক্লিনিক্যালি দেখবো, কতক্ষণ ধরে দেখবো, মিনিমাম 30 মিনিট অথবা ম্যাক্সিমাম 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে যদি তার কোনো অ্যাবনর্মালিটি না হয়, তাহলে আমরা বুঝবো সে স্পন্টেনিয়াস ব্রিদিং ট্রায়াল পাস। তাকে আমরা উইনের আবার কয়েকটা অংশ আছে, যেমন তাকে কি করছিলাম কন্ট্রোল থেকে স্পন্টে আনছি, আবার তাকে টিউব খোলা, সেটাও একটা কি উইনের অংশ। তাহলে আমরা ধাপে ধাপে যাব। আমরা যদি এই সেট আপে দেখি যে তার টাইডাল ভলিউম যতটুকু চাই আমরা ওই রেঞ্জে আছে, অক্সিজেন যা চাই সে রেঞ্জে আছে, এবং তার প্রেশারের কোনো আপ ডাউন হচ্ছে না, এবং সে রেস্টলেস হচ্ছে না, তাহলে কি বলবো স্পন্টেনিয়াস ব্রিদিং ট্রায়াল পাস। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ইয়ার করবো যে তার টিউব খুলতে পারবো কিনা। তাহলে এইখানে দেখেন রেসপিরেটরি রেট 12টা নিচ্ছে, আমি তো রেসপিরেটরি রেট দিচ্ছি না, এখানে আছে এই 12টা সে নিজে নিজে নিচ্ছে, 12টা শ্বাস নিজে নিজে নিচ্ছে, এর টাইডাল ভলিউম সে নিজে নিজে নিচ্ছে। আমি একটু সাপোর্ট দিচ্ছি, যে পিএস লেখা আছে সাথে, দেখেন প্রেসার সাপোর্ট, এটা 10 দিচ্ছি। এই 10টা কেন দিচ্ছি, অনেক সময় তো টিপিসে থাকবে, যেমন 2 নম্বর পেশেন্ট, ওইটাও ট্রায়াল চলতেছে, এর যদি আমরা এই মোডে রাখি এটাও ট্রায়াল চলতেছে, দুটার মধ্যে ডিফারেন্স আছে কিছুটা। এই পেশেন্ট যখন এখান থেকে এই যে টাইডাল ভলিউমটা টানতেছে, এই চিকনিয়া দিয়ে টানার জন্য তার একটা কষ্ট হচ্ছে, এই কষ্টটা যাতে তার না হয়, এই জন্য আমরা সাপোর্ট দিচ্ছি। ডেড স্পেসটা ওভারকাম করার জন্য আমরা 10 এক্সট্রা প্রেশার দিচ্ছি। এটা মানে এটা অনেক সময় না দিলেও পেশেন্ট নিতে পারবে যদি তার সব কিছু ঠিকঠাক থাকে এফোর্ট, কিন্তু এটা দেওয়া হলে তার মানে কষ্টটা কম হবে আর কি। অনেক সময় এটা যদি আমরা না দিই, জিরো করে রাখি বা কম দেই, তাহলে সে একটা পর্যায়ে কী হবে, এক্সস্টেড হয়ে যাবে। আমরা ওই এক্সস্টেড হওয়াটা চাই না, মানে এটা 10 দিচ্ছি এই ডেড স্পেসটাকে ওভারকাম করার জন্য। নরমাল কত আমরা দিতে পারি প্রেসার সাপোর্ট? 8 থেকে 10 এর মধ্যে যদি পারে, তাহলে বুঝবেন যে এটা কোনো এক্সট্রা সাপোর্ট না, পেশেন্টের জন্য আলাদা করে বেনিফিট দিচ্ছে না, এটা শুধু ডেড স্পেসের জন্য। আপনি যদি 10-এর উপরে রাখেন
12-14 রাখেন, তাহলে সেটা হলো পেশেন্টকে এক্সট্রা সাপোর্ট দিচ্ছে। এখন যদি আমি 10-কে 14 করি, এখানে টাইডাল ভলিউম খেয়াল করেন কত হইলো, ঠিক আছে? মানে এই 2 বাড়াইলেন, সেটা পেশেন্ট বেশি দিচ্ছে, আমি ওইটা চাই না। আমরা মিনিমামটা যেটা এই সমস্যাটা কাটানোর জন্য যতটুকু দরকার ততটুকু, তাকে আমরা যদি এক্সট্রা প্রেসার দেই তাহলে এটা RSBI দেখা যায়। এই যে এখানে মানে এখানে ডাটা বা ট্রেন্ডের মধ্যে চাপ দিলে আসবে, এই যে RSB, র্যাপিড শ্যালো ব্রিদিং ইন্ডেক্স। হ্যাঁ, এটা ওই যে আমরা যখন ট্রায়ালে রাখবো, বললাম না যে 30 মিনিট থেকে 2 ঘন্টা, ওই সময় এগুলো অনেক কিছু ফলো আপ করবো আমরা, যে তার কেমন হচ্ছে। তাহলে এখন 800 নিচ্ছে, এটা তো আমরা চাই না। স্যার আপনি তো একদিন ক্লাস নিচ্ছেন, সবগুলি মনে থাকবে না। সেই জন্য রেকর্ডিং হচ্ছে, আপনারা শুনে ফেলতে পারেন। একদিন মনে থাকবে না, ঠিকই। মাসে একদিন হলেও হয়, মাসে না, সপ্তাহে একদিন। সপ্তাহে সময় পাবে না, যেন মাসে একদিন হলেও হয়। কিন্তু সেটা মেশিন আপনারা তাহলে ওই যে বরাবর কন্ট্রোল মোডে দিয়ে দিলাম, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? দেখেন 21 দিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত 94 ইয়ে হচ্ছে, তাহলে আমরা যতক্ষণ যদি 60-70 দিতাম তাহলে বেশি ছিল, দরকার ছিল না আর কি, দরকার নেই, ঠিক আছে?